রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম অনেকগুলো ছেলে মিলে কাকে যেন মারছে। আমি ভাবলাম গিয়ে দেখে আসি এখানে কি হচ্ছে। আবার ভাবলাম অযথা ঝামেলায় গিয়ে লাভ নেই, কিন্তু মনটা মানছে না। আমি আবার অন্যায় সহ্য করতে পারি না, তাই চলে গেলাম। গিয়ে দেখি একটা ছেলেকে মারছে। তাই আমি বললাম, এই যে ভাইয়ারা, এনাকে এভাবে মারছেন কেন? কে রে তুই? আমরা মারছি তো, তোর কি হয়েছে? আপনারা এভাবে মারতে পারেন না এনাকে। এই তুই কে রে? তোকে বললে মারতে হবে নাকি? না, আমাকে বলবেন কেন? কিন্তু যেভাবে মারছেন ইনি তো মারা যাবে। এই তুই যাবি নাকি তোকে কিছু দিতে হবে? আমি কি করলাম? আমি তো শুধু এনাকে মারতে বারণ করলাম। এই তোরা এদিকে আয় তো। এই শালা বেশি কথা বলে, একে ধর তো। এই বলে আমাকে উড়াধুরা মারতে শুরু করলো, মারের উপর মার। এক সময় দেখলাম আমার চোখ দুটি বুজে আসতেছে। বুঝতে পারলাম অজ্ঞান হয়ে যাব। পরে কি হলো আর বলতে পারি নাই। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি হসপিটালে আছি। আমি এখানে আসলাম কিভাবে? যাই হোক, পুরো শরীরে ব্যথা করছে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি আদি, বাবা মার একমাত্র আদরের সন্তান। বাবা অনেক বড় বিজনেসম্যান। এখন এইটুকুই থাক, পরে আর জানতে পারবেন। হঠাৎ কে যেন আমার কেবিনে ঢুকলো। দেখলাম একটা মেয়ে। মেয়েটা দেখতে পরীর মতো, একদম ফর্সা, চোখ দুটো যেন মায়ায় ভরা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুলগুলো একদম কালো। আমি প্রথম দেখায় তো ক্রাশ খেয়ে ফেলেছি, কিন্তু পরে দেখি মেয়েটা আমার দিকেই আসছে। হঠাৎ মেয়েটি বলল, আপনি ঠিক আছেন তো? হুম, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি জানি, আমার বাবা এখানকার পুলিশ কমিশনার। ওহ, আমি রাস্তার পাশে পড়েছিলাম। আমি এখানে কিভাবে আসলাম? আমি আপনাকে নিয়ে আসছি। আমি গাড়ি করে শপিং এ যাচ্ছিলাম, তখন দেখলাম আপনি পড়ে আছেন, আর সেখান থেকে আপনাকে নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে এখানে আনার জন্য। না না না, এইটা তো আমার কর্তব্য। তারপরও, আর আমি এখন ভালো আছি। আপনি এখন বাসায় যেতে পারেন। হুম, চলে যাব। আপনার ওষুধগুলা এখানে রাখা আছে, খেয়ে নেবেন। আমি কালকে এসে দেখে যাব। না না, আপনার আর কষ্ট করতে হবে না। এমনিতে আমার জন্য অনেক করেছেন, আর কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমি বিল পে করে দিয়েছি। আরে এটা কি করলেন? বিল কত হয়েছে বলেন, আমি দিচ্ছি। আরে না, বেশি না, লাগবে না। আপনি এখন রেস্ট নিন, আমি তাহলে যাই। আরে কি বলেন, এমনিতেই এত কিছু করছেন আবার বিল দিয়ে দিছেন না, এটা হয় না। বলেন কত হয়েছে? আরে লাগবে না। আমি অনেক জোরাজুরি করলাম কিন্তু নিল না। ওকে, আমি তাহলে যাই। মেয়েটি চলে গেল। আমি ভাবতে থাকলাম মেয়েটি কত ভালো। শুধু মেয়েটির চোখ ভাসছে আমার। তো মনে হচ্ছে আমি মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি। দূর, কি সব ভাবছি। কয়েকদিন পর আমি এখন পুরোপুরি সুস্থ, তাই ভাবলাম কলেজে যাব। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি এখানে নতুন আসছি, কয়েকদিন হলো। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই কলেজের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। আর মনে মনে ভাবতেছি নতুন কলেজ, কোন ঝামেলা করব না। ভাবতে ভাবতে কলেজে এসে পড়ছি। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখনই এক দেখলাম একটা কালো গাড়ি গেট দিয়ে ঢুকছে। আমি এটার ভিতর কে আছে দেখার জন্য গাড়ির দিকে তাকিয়ে আছি, তখনই দেখলাম একটা মেয়ে বেরিয়ে আসছে। আমি তো মেয়েটিকে দেখেই অবাক। গাড়ি থেকে বের হয়ে আসা মেয়েটি সেই মেয়েটি যে আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। কিন্তু উনি এখানে কি করছেন? উনি কি এই কলেজে পড়ে নাকি? পড়লেও পড়তে পারে। যাই হোক, আমি ক্লাসে যাই। কিন্তু আমি তো ক্লাস চিনি না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। সামনে কয়েকটা ছেলে দেখতে পেলাম,
মনে হয় সিনিয়র হবেই। জিজ্ঞাসা করলাম তাদের সামনে, কিন্তু এদের সামনে গিয়ে আমি পুরাই শক। এটা কিভাবে সম্ভব? আমি কাকে দেখছি? এ তো আমার ছোটবেলার বন্ধু রাজ। ও আর আমি একই স্কুলে পড়তাম, কিন্তু এ এখানে কি করছে? কিন্তু হঠাৎ কারোর কথায় আমার ধ্যান ভেঙে গেল। এটা আর কেউ নয়, রাজ বলল। কিরে আদি, তুই কই থেকে আসলি আবার এতদিন পরে? আরে তুই এখানে কি করিস? আমি কি করেছি মানে? আমি তো এই কলেজেই পড়ি। আগে তুই বল, এখানে কেন? কি, তুই এই কলেজে পড়স? আচ্ছা বাদ দে, আমি তো এখানেই ভর্তি হয়েছি। আজ প্রথম এসেছি, কিন্তু আমার ডিপার্টমেন্টটা খুঁজে পাচ্ছি না, তাই এখানে জিজ্ঞেস করতে আসলাম। কিন্তু এখানে তোকে দেখে তো আমি পুরাই অবাক। ওহ, অবাক হওয়ার কিছুই নাই। আমি এই কলেজে ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি। মানে তুই ম্যাথ ডিপার্টমেন্টে? আমি তো এটাই নিয়েই ভর্তি হয়েছি। বলে রাখা ভালো, এটাই কলেজ ভার্সিটির দুইটা একসাথে। চল, আমি আর রাজ ম্যাথ নিয়ে একই ইয়ারে পড়ি। তাই নাকি? তাহলে তো ভালো। তাহলে চল ক্লাসে যাই। আর হ্যাঁ, এরা হচ্ছে আমার বন্ধু রবিন, শিয়াম, শাকির, শুভ্র, আর এ হচ্ছে আকি। সবার সাথে পরিচিত হলাম, তারপর ক্লাসে যেতে লাগলাম। গল্প করতে করতে ক্লাসে চলে এলাম। ক্লাসে ঢুকতে যাব এমন সময় কে যেন পেছন থেকে ডাক দিল, হেই ইউ বলে। আমরা সবাই পিছন ফিরে তাকালাম। তাকিয়ে তো আমি অবাক। ওই মেয়েটি, মানে চাঁদনি, আমাকে ডাকছে। আমার বন্ধুরা আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি তাদের পাত্তা না দিয়ে মেয়েটিকে বললাম, হাই, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনাকে দেখছি গাড়ি থেকে নামতে, কিন্তু কথা বলতে যাইনি, যদি অন্য কিছু মনে করেন তাই। কিন্তু আপনি এখানে কি করে? কি, আপনি আমাকে দেখেছেন অথচ কথা বলেননি? না, আসলে আমি ভাবলাম যদি আপনার সমস্যা হয় তাই আর কি। কিন্তু আপনি এখানে কি করেন? ও, আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু আপনি এখানে? আমি এখানে এসে নতুন ভর্তি হয়েছি। ও, কোন ডিপার্টমেন্ট? ম্যাথমেটিক্স দ্বিতীয় বর্ষ। কি, আপনি এই ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার? আমিও তো এই ডিপার্টমেন্টই। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আমরা তাহলে একসাথে। হুম, সেদিনের জন্য ধন্যবাদ। সেদিনে ধন্যবাদ দিলেন আবার কেন? না, আসলে আপনি সেদিন হাসপাতালে না নিলে হয়তো আজকে আর এই সুন্দর কলেজে আসতে পারতাম না, আর আপনার সাথে দেখাও হতো না। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, চলেন ক্লাসে যাই। চলেন। আমরা সাথে সাথে এরাও চলতে শুরু করলো। আর রাত যেন কেমন রাগ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এভাবে চেয়ে থাকার মানে বুঝতে পারলাম না। তারপর ক্লাসে গেলাম, ক্লাস করলাম, তারপর সবাই বেরিয়ে যাচ্ছি, তখন রাজ বলল, আদি, তোর সাথে কথা আছে, দাঁড়া। আমি কিছু বললাম না। আমি মেয়েটিকে বিদায় দিয়ে রাজের কাছে গেলাম। তখন রাজ বলল, আদি, সেদিন তোর কি হয়েছিল রে, যে কারণে তোকে মেয়েটি হাসপাতালে নিয়ে গিয়েছিল? আরে তেমন কিছু না। আদি, সত্য করে বল, কি হয়েছিল? আরে বললাম তো কিছু না। বলছি বল, আমি তোর ছোটবেলার বন্ধু, আর তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তুই তো আগে এমন ছিলি না। না বললে তো জোর করে লাভ নেই, বলতে হবে না তোকে। ইমোশনাল ব্ল্যাকমেল। আরে রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, বলছি। বল। পর আর কি করা যায়, একে একে সবকিছু বলে দিলাম।
এটা শুনে তো রাজ পুরা রেগে আগুন হয়ে গেছে। আমি এর রেগে যাওয়ার কারণটা বুঝতে পারলাম না। কিছু বলতে যাব তখনই রাজ বলল, তোকে মেরেছে না? ঠিক আছে, বাসায় যা, আর আমি ফোন দিলে ধরিস। আচ্ছা তাহলে আমি যাই। এই বলে আমি চলে আসলাম। কিন্তু বিষয় হলো রাজ এটা শুনে হঠাৎ রেগে গেল কেন, আবার রাগ কমিয়ে নিল কেন? ধুর, কিছু মাথায় ঢুকছে না। যা হবার হবে, আগে বাসায় যাই। একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা একটা ঘুম দিলাম। হঠাৎ ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম রাজ ফোন করেছে। রিসিভ করার সাথে সাথেই রাজ বলল, তুই কোথায়? তুই এই পার্কে আসতে পারবি? তুই 10 মিনিট দাঁড়া, আমি আসতেছি। পার্কে বেশি দূরে না, হেঁটে গেলে 20 মিনিট, আর রিক্সায় গেলে 5 মিনিট লাগে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেলাম সেখানে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি পার্কে গিয়ে তো অবাক। গিয়ে দেখলাম সেখানে রাজ এবং তার বন্ধু শাকিল, রবিন, শিয়াম, শুভ্র দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে রয়েছে AK-47 আর স্নাইপার। আমি তো এগুলো দেখে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এরা এগুলো দিয়ে কি করবে। অনেকেই ভাবছেন আমি স্নাইপার, AK-47 এগুলোকে কিভাবে চিনলাম। থাক, তা না হয় পরেই জানবেন। যাই হোক, আর চিন্তা না করে রাজ এর কাছে চলে গেলাম। রাজকে বললাম, কি হয়েছে, আমাকে এখানে ডাকে আনলি কেন, আর তোদের হাতে এগুলো কি? সব বলবো, তার আগে আমার সাথে চল। এই বলেই আমাকে হাত ধরে টানতে টানতে পার্কের একটু ভিতরে নিয়ে গেল। এখানে এত মানুষ নাই। আমি বুঝতে পারলাম না এরা কি করছে, কিন্তু সেখানে গিয়ে আমার একবার অবাক হলাম, কারণ আমার সামনে সেই গুন্ডাগুলো বাধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এদেরকে দেখে আর বোঝার বাকি রইল না যে কেন রাজ আমাকে এভাবে ডেকে এনেছে। বুঝতে পারলাম আমাকে যারা মেরেছে তাদেরকে রাজ ধরে নিয়ে এসেছে শাস্তি দেওয়ার জন্য। তারপরও না বোঝার ভান করে বললাম, রাজ, এনাদেরকে এখানে ধরে আনলি কেন? কেন মানে? এই শালারা আমার বন্ধুর গায়ে হাত তুলেছে, আর আমি তাদের কিছু করব না? তুই ভাবলি কিভাবে? এরা তোকে মেরেছে, আমি তাদেরকে কিছু না করে ছেড়ে দেব? এখন দেখবি আমি এই গুড়ার কি অবস্থা করি। শালারা, তোরা আমার বন্ধুর গায়ে হাত তোলস? তোদের এত সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলা? তোদের এই হাত আমি কেটেই ফেলবো। এই বলেই যখনই মারতে যাবে তখনই আমি বললাম, রাজ দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আজকে আমি এদেরকে শেষ করেই ছাড়বো। এদের কত সাহস তোর উপর হাত তোলে। আরে এত রাগিস না, একটু শান্ত হ। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আমি বলেছিলাম কি, আমি যে তোর বন্ধু এরা তো আর জানে না, কারণ আমি তো কয়েকদিন হলো এখানে এসেছি, তাই না? না জেনে আমাকে মেরেছে। এবারের মতো এদের মাফ করে দে, আরেকবার করলে শাস্তি দিবিনি। এটা বলার পর বুঝতে পারছি রাজ আরো রেগে যাচ্ছে। কি বললি? আমি এদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবো? এটা সম্ভব না। এই কথাটা বলেই গুন্ডাগুলোকে গিয়ে উড়াধুরা মারতে শুরু করলো, সাথে শাকিল, রবিন এরাও। আমি গিয়ে অনেকক্ষণ পর কষ্ট করে তাদেরকে ফিরিয়ে আনলাম। যেভাবে মেরেছে আর একটু মারলে মারাও যেতে পারত। এমনিতেই 8টার মাঝে 2টা অজ্ঞান হয়ে গেছে। রাজকে ধরে এনে বললাম, আর মারতে হবে না, আর মারলে মারা যাবে তো। না মরলে মরেছে, এদেরকে আজকে আমি শেষ করেই ছাড়বো। আমি কোনো মতে রাজকে আটকিয়ে আনলাম আর শান্ত করলাম। রাজ শান্ত হয়ে গেছে। তারপর রাজ বলল, এসব করো, এইগুলাকে হাসপাতালে ভর্তি করে দিস। আচ্ছা আমরা গেলাম, তুই যাবি? রাজ কিছু বলার আগে আমি বললাম,
রাজ বলার আগেই আমি বললাম, না রাজ, একটু পরে যাবে, আমার রাজের সাথে কিছু কথা আছে। রাজ চুপ করে বসে আছে, আর শুভ্ররা গুন্ডাগুলোকে নিয়ে চলে গেল। তারপর আমি রাজকে বললাম, রাজ, তুই যে এদেরকে মারলি, এখন যদি এরা তোকে কিছু করে বসে? এত সময় রাজ চুপ ছিল, কিন্তু আমার কথা শুনে রাজ এমনভাবে হাসছে যে না জানি এখানে কি হয়েছে। এখন আমি ভাবতে লাগলাম, কি এমন কথা বললাম যে রাজ এভাবে হাসছে। এখনো রাজ হাসছে। আবার বললাম, এই কি হয়েছে, তুই এভাবে হাসছিস কেন? আমার কথা শুনে হাসিটা থামিয়ে বলল, আমাকে কিছু করবে? আর এরা হাসালি ভাই। আমি হাসালাম মানে? আমি একটা সিরিয়াস কথা বলছি আর তুই বলছিস আমি তোকে হাসাচ্ছি। হা 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 হা। আসলে তুই কি জানিস আমি কে? তুই আবার কি? তুই তো রাজ, আমার বন্ধু। আচ্ছা বাদ দে, তোর কি মনে আছে আমি ছোটবেলায় কি বলেছিলাম? তুই আবার কি বলেছিলি? বলেছিলাম তোর কি মনে আছে? আমি বলেছিলাম যে আমি বড় হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া হব। আর তুই বলেছিলি তুই নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া হবি। ও হ্যাঁ, মনে হয়েছে। তা কি হয়েছে? আমাদের ছোটবেলায় ইচ্ছে ছিল আমি হব ওয়ার্ল্ডের মাফিয়া আর রাজ হবে বাংলাদেশের মাফিয়া। এখনো বুঝতে পারছিস না? কি বুঝবো? হা 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 হা। আচ্ছা, তুই বাক 47 নম্বর শুনেছিস? শুনবো না কেন? সে তো বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া। তবে এর সম্পর্কে এত বেশি জানি না, কারণ আমি লন্ডনে ছিলাম, তাই আর কি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি এতদিন বাইরে মানে লন্ডনে ছিলাম। আচ্ছা, যাই হোক। খুব ভালো। এই মাফিয়া কে জানিস? আমি কি করে জানবো কে সে? আমি তো বাইরে ছিলাম, এখানের খবর তো জানি না। তাহলে এবার জানতে পারবি সে কে। সেটা কিভাবে? কারণ সেই মোবাক 47 হচ্ছে আমি। কি? হ্যাঁ, আমি হলাম মোবাক 47, এই বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া। তার মানে তুই তোর স্বপ্ন পূরণ করে ফেলেছিস? তাই বলি, তুই এত সাহস কিভাবে পেলি যে গুন্ডাগুলোকে ধরে এনে মেরেছিস? আমি সেই মাফিয়া অফ বাংলাদেশ। আমি তোর পরিচয় আরো আগে থেকেই জানি মনে মনে। তারপর ও না জানার ভান করে। ওহ, তা ভাই কিভাবে কি করলি? সব জানতে পারবি। আজ সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় যাই। আর এইগুলা আর একদিন বলবো। ওই আচ্ছা ঠিক আছে, চল যাই। এই বলে সেখান থেকে চলে আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু বইগুলো নাড়াচাড়া করলাম। তারপরে মা ডাক দিল খাওয়ার জন্য। চলে গেলাম খাইতে। খাওয়া শেষ করে রুমে এসে একটু বেলকনিতে বসলাম, একটা সিগারেট ধরালাম। তারপর একটু বসে রুমে এসে ল্যাপটপে হাত দিয়ে একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। দেখলাম রাজ ফোন করেছে, তাই ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই রাজ বলল, ওই রে, কলেজে আসবি না? হ্যাঁ, আসবো তো। তো কয়টা বাজে, কখন আসবি? স্ক্রিনে চেয়ে দেখি 9টা বেজে গেছে। হায় হায়, এত সময় কিভাবে ঘুমালাম? কি রে, কি হলো? না, কিছু না, আমি আসছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম। মা বলেছিল নাস্তা করে যেতে, সময় না থাকায় চলে আসলাম। মোবাইলে গান শুনতে শুনতে চলে আসলাম কলেজের সামনে। তারপর রিক্সা ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকে এক সাইডে চোখ রাখলাম, কিন্তু সেখান থেকে তো আর চোখ সরাতে পারছি না। আমি যেন অন্য এক মায়ার জগতে চলে গেলাম। তারপর
আমি তো সেদিক থেকে চোখ ফেরাতে পারছি না। আর এই কি রকম মায়ার জগতে ডুবে গেলাম। হঠাৎ কারোর ডাকে ঘর থেকে বেরিয়ে এলাম, পিছনে ফিরে দেখি রাজ। আহ, আমি চলে এসেছি। চলে এসেছিস? তো দেখতেই পাচ্ছি এত সময় ধরে ডাকছি, শুনতে পাস না? আর এই দিকে কি এত মনোযোগ দিয়ে দেখেছিলি? আহ না, আসলে আমি শুনতে পাইনি। আর এইদিকে কি দেখব, এমনি তাকিয়েছিলাম। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। আপনারা হয়তো ভাবছেন এইদিকে কি এমন ছিল যে আমি এভাবে তাকিয়েছিলাম। তাহলে শুনুন। এইদিকে চাঁদনি দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি তাকে দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না। আজ তার নতুন একটা বিষয় লক্ষ্য করলাম, যা দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। সেটা হলো চাঁদনির হাসিমাখা মুখখানা, যা দেখে আমি এক ধ্যানে তার দিকে তাকিয়েছিলাম। কিন্তু সেটা চাঁদনি হয়তো লক্ষ্য করেনি। যদি দেখে ফেলতো তাহলে হয়তো অন্য কিছু ভাবতো। কিন্তু এই হালা রাজের জন্য আর দেখতে পারলাম না, বাধ্য হয়ে চলে আসতে হলো। রাজ যদি জানতে পারে তাহলে আমাকে জ্বালিয়ে মারবে। যাই হোক, গল্পে ফেরা যাক। এই বলে হাঁটতে শুরু করলাম, কিন্তু বারবার সেই দিকে তাকাতেই মন চাইছে, কিন্তু রাজের জন্য পারলাম না। ভাবতে ভাবতে ক্লাসে আসতে লাগলাম, কিন্তু রাজের সাথে হাঁটতে দেখে অনেকেই আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি, তাই রাজকে জিজ্ঞাসা করলাম। রাজ, হ্যাঁ বল। ওই সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ওই, রাজ চারিদিকে একবার তাকিয়ে বলল। ও এই কথা। এরা এভাবে তোর দিকে এভাবে তাকিয়ে আছে কারণ হচ্ছে তোর পাশে এখন মোবাক 47 হাঁটছে। এরা এটাও ভাবছে এত তাড়াতাড়ি একটা নতুন অচেনা ছেলের সাথে এত ক্লোজ ভাবে কথা বলছে কিভাবে, যাকে দেখলে সারা শহর তত্তর করে কাঁপে। আর সেই অচেনা ছেলেটার সাথে কথা বলছে, আর যে কিনা একদিন আগে কলেজে আসছে। তাই এরা সবাই এভাবে তাকিয়ে আছে। এখন বুঝতে পারলি? আমার তো মনেই ছিল না যে আমার পাশে বাংলাদেশের মাফিয়া হাঁটছে। তাহলে তো আমাকে বুক ফুলিয়ে হাঁটতে হবে, কারণ আমার পাশে বাংলাদেশের মাফিয়া আছে। না, একদমই না। আমি এগুলা পছন্দ করি না। আমি কোন অন্যায় ছাড়া আমার ক্ষমতা দেখাই না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে তোকে সবার সাথে পরিচয় করে দেব। সব কথা বলতে বলতে ক্লাসের সামনে চলে আসলাম। ক্লাসে ঢুকবো এমন সামনে এসব কথা বলতে বলতে ক্লাসের সামনে চলে আসলাম। ক্লাসে ঢুকবো এমন সময় চাঁদনি এসে বলতে লাগলো, হেই আদি, তুমি আমাকে গেট থেকে ডেকে আনলে না কেন? জানো আমি তোমার জন্য কত সময় ধরে ওয়েট করছি। আমি তো অবাক, ভাবতে লাগলাম চাঁদনি আমার জন্য ওয়েট করছে কেন। আমি কি কালকে কখন তাকে ওয়েট করতে বলেছিলাম নাকি? না, আমি তো বলিনি। তাহলে আমার জন্য ওয়েট করলো কেন? তার আগে চাঁদনি বলল, কি হলো, কথা বলছো না কেন? হকচকিয়ে, না মানে তুমি আমার জন্য ওয়েট করছিলে কেন? এমনি, ক্লাসে এসে দেখলাম তুমি নাই, ভাবলাম তুমি আসোনি, তাই ভাবলাম তুমি আসলে ক্লাসে আসবো, তাই আর কি। ও, তার মাঝে আমি লক্ষ্য করলাম রাজ আমাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি তাদের পাত্তা না দিয়ে চাঁদনিকে বললাম, চলো ক্লাসে যাই। রাজ এরাও এখনো এইভাবেই তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, যাবি তোরা নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? আমার কথা শুনে সবগুলো এমনভাবে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে তারা কিছুই শুনেনি। আমি আবারও বললাম, যাবি ক্লাসে নাকি দাঁড়িয়ে থাকবি? তখন সবাই বলল, হ্যাঁ যাবো তো। রাজ বলল, চল যাই। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে সবাই উঠে এসে গুল হয়ে বসলাম। তখন রাজ বলল, শাকিল, তুই কলেজের সবাইকে মাঠে নিয়ে আয়।
কি রে? শাকিলকে উদ্দেশ্য করে। শাকিল চলে গেল সবাইকে নিয়ে আসতে। আমরা সবাই মিলে গল্প করছি আর আমি একটু পরে পরেই চাঁদনির দিকে তাকাচ্ছিলাম। হয়তো রাজ বুঝতে পারছিল কিন্তু কিছু বলে নাই। না বললে আমারও তো ভালো, কিন্তু চাঁদনি বুঝতে পারিনি। এর মাঝে শাকিল চলে আসলো। কি রে, আসছে তো সবাই? আসবে না মানে? রাজভাই ডেকেছে আর আসবে না, এটা কি করে হয়? হয়েছে, আর বলতে হবে না। আর আমি তোর ভাই কোন দিন থেকে হলাম? দূর হালা, তোকে কে ভাই ডাকছে? কানে বেশি শোনস? মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে, দেখ সবাই এসে গেছে। দেখলাম সব ছাত্রছাত্রী চলে এসেছে, সাথে প্রিন্সিপাল স্যাররাও আসছে। আমি স্যারকে দেখে অবাক হলাম। তারপর রাজ বলল, তোমাদের যে কারণে ডাকা হয়েছে? সকালে আমি যখন আদিকে দেখিয়ে হেঁটে হেঁটে ক্লাসে আসছিলাম, তখন দেখলাম সবাই কিভাবে জানি আদির দিকে তাকিয়েছিল। তোমরা হয়তো ভাবছো এটা কে, তাহলে শুনো। এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আদি। আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু এসএসসি দিয়ে সে লন্ডনে চলে গেছিল। কয়েকদিন হলো লন্ডন থেকে আসছে আর এখানে ভর্তি হয়েছে। আশা করব তোমরা সবাই আদির সাথে ভালো ব্যবহার করবে। এটা বলার জন্যই তোমাদেরকে এখানে ডাকা হয়েছিল। এখন তোমরা যেতে পারো। সবাই চলে গেল। আমি তো সারা সময় চাঁদনির দিকে তাকিয়েছিলাম আর চাঁদনি মনোযোগ দিয়ে রাজের কথা শুনছিল, আর আমি এক মনে এক ধ্যানে তার চোখ আর মনোযোগী মুখটা দেখছিলাম। তারপর আবার কিছু সময় গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে আসলাম, অনেক বন্ধু হলো। এইভাবে কয়েকদিন ভালোই গেল। হঠাৎ একদিন দেখলাম রাজ খুব চিন্তিত। আমি বললাম, কি রে রাজ, এভাবে বসে কি চিন্তা করছিস? না কিছু না, তুই কখন এলি? এই তো এখন এলাম। আর তুই কি ভাবছিলি, আমাকে বলবি না? আরে তেমন কিছু না, আর জানলেও অযথা টেনশন করবি। তুই বলবি নাকি আমি চলে যাব? অনেকক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। রাজের কথা শুনে তো আমার মাথায় আগুন জ্বলে উঠল। রাজ বলল, বাংলাদেশে লন্ডনের একটি গ্যাং এর নজর পড়েছে। তারা কয়েকদিন পর আক্রমণ করবে, তাই চিন্তা করছে। রাজের কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বললাম, ওহ এই কথা, আচ্ছা তুই কিছু করবি না? করবো না মানে? আমাদের দেশে খারাপ হচ্ছে কিছু আর আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা আমাকে সাথে নিয়ে যাস। কি তুই যাবি আমার সাথে? অবাক হয়ে লাভ নেই, আমাকে সাথে নিয়ে যাস। রেগে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে। এই বলে বাসায় চলে আসলাম। এভাবে চিন্তা করে করে কয়েকদিন চলে গেল। তারপর জানতে পারলাম কালকে নাকি অ্যাটাক করবে সেই গ্যাং। আমি আমার মতো প্রস্তুত নিতে লাগলাম, কাউকে না জানিয়ে, কারণ আমি জানি রাজ আমাকে এইরকম বিপজ্জনক জায়গায় কখনই ওই জায়গায় নিয়ে যাবে না। তাই আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। তারপর জানতে পারলাম আজকে সন্ধ্যায় তারা অ্যাটাক করবে। আমিও আমার মতো রেডি হয়ে গেলাম। সন্ধ্যার আগেই বেরিয়ে পড়তে হবে, কারণ আমি জানি যে গ্যাংটা বাংলাদেশে অ্যাটাক করতে চলেছে সেটি অনেক শক্তিশালী, যেটাকে রাজ আটকাতে পারবে না। তাই সেখানে আমাকে যেতে হবে, নয়তো রাজের অনেক ক্ষতি হতে পারে। তাই চিন্তা করতে লাগলাম কি করা যায়। ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল। আমিও যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমার প্রিয় কালো জ্যাকেটটা পরে নিলাম, সাথে একটা রাইফেল আর একটা AK-47 নিয়ে নিলাম। রেডি হতে হতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তাই আর দেরি না করে আমার কালো বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য পূরণ ঢাকা, কারণ সেখানে অ্যাটাক হবে। সেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, তবে আমার এত সময় লাগবে না, কারণ আমি বাইক টান সবসময় 100+ রাখি, না হলে আমি গাড়ি চালিয়ে মজা পাই না। যাই হোক, বাইক চলছে আপন গতিতে।
আর আমি চারপাশটা ভালো করে খেয়াল করছি, কারণ কখন কি হয় বলা যায় না। আর আমি এই ঢাকার এত বেশি রাস্তা চিনি না, কিন্তু 10 মিনিট চালিয়ে দেখতে পেলাম সামনে অনেক রাস্তা জাম, পুরো পুরোই ব্লক হয়ে রয়েছে, যার কারণে সামনে এগোতে পারছি না। কিন্তু সেখানে না পৌঁছালে রাজের সাথে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাধ্য হয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিতে হয়েছে। আর তার নাম আকাশ, কারণ সে আমার সাথে বাংলাদেশে এসেছে। আমাকে একা সে কোথাও ছাড়তে চায় না, তাই বাধ্য হয়ে তাকে জানাতে হয়েছে। কিছুক্ষণ পরে সে ফোন ধরলো। হ্যালো বস, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আমার এখন ইমিডিয়েটলি একটা হেলিকপ্টার লাগবে। কি হয়েছে বস? কোনো সমস্যা বস? না, তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে আয়। আমি এখনই নিয়ে আসি, তাড়াতাড়ি। লোকেশন দেন। আমি লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দিলাম। রিপ্লাই আসলো, 10 মিনিট ওয়েট করেন, চলে আসছি। আপনারা হয়তো ভাবছেন আকাশ এত তাড়াতাড়ি হেলিকপ্টার কোথায় পাবে। তাহলে বলি, আমার নিজের একটা হেলিকপ্টার আছে, সাথে আরো 2টা। আবার হয়তো ভাবছেন আমার কাছে কিভাবে হেলিকপ্টার থাকবে, এটা একটু পরেই জানতে পারবেন। এখন মাথায় কিছু কাজ করছে না রাজের চিন্তায়। কি আর করব, 10 মিনিট ওয়েট করতে হবে। পাশে দেখলাম একটা টং দোকান আছে, তাই সেখানে গিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। এমনিতে আমার সাথে পকেটে থাকে, কিন্তু আজকে তাড়াহুড়ার কারণে আনতে ভুলে গেছি। আর এদিকে রাজ তার গ্রুপের সকল ক্রু মানে পোলাপানকে ডেকে এনে তার গোডাউনে জড়ো করেছে। সবাই আগে থেকে বলে দেওয়া হয়েছিল, যার কারণে সবাই রেডি হয়ে তার ক্রু প্রায় 200 থেকে 300 হবে। তারা সবাইকে সব কিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। কয়েকজনের হাতে স্নাইপার আর কয়েকজনের হাতে AK-47 দিয়ে দিল, আর সবার হাতে 2-3টা করে নাইফ দেওয়া হলো। তারপর সবাই মিলে প্রায় 40টা প্লাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাজের গাড়ি মাঝখানে, সামনে পেছনে গাড়ি, সবগুলো কালো রঙের, একসাথে যেতে লাগলো। অনেক বড় লাইন হয়ে গেছে, যাতে অনেক সময় লাগবে। গাড়ি চলতে শুরু করলো, আর রাজ চিন্তায় শেষ, কি হবে কে জানি, কত বড় গ্যাং সে নিজেও জানে না। এদিকে 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ আসছে না। তাই আবার ফোন দিবে বলে ফোনটা হাতে নিল। এরই মাঝে হেলিকপ্টারের শব্দ শোনা গেল, মানে আকাশ এসে গেছে। এখন একটু শান্তি লাগছে। রাস্তাটা অনেক বড় থাকায় হেলিকপ্টার রাস্তায় নামিয়ে ফেলেছে। আমি বাইকটা তাড়াতাড়ি রেখে হেলিকপ্টারে উঠে বসলাম, তারপর চলতে শুরু করলো। 5 মিনিট পর জায়গায় পৌঁছে গেলাম, কিন্তু এখানে এসে তো আমি পুরা অবাক, কারণ সেই গ্যাং এর ক্রু রাজের থেকে অনেক বেশি, প্রায় 1000-এর কাছাকাছি হবে। আমি হেলিকপ্টারটি তাদের থেকে কিছুটা দূরে নামালাম, যাতে তারা কোনোভাবে টের না পায়। বুঝতে পারলাম এখানে রাজ আর গ্যাংয়ের লিডারের কথা হচ্ছে। আমি আড়ালে থেকে তাদের সব কথা শুনতে থাকলাম। যতটুকু বুঝতে পারলাম, ওই লিডারটা বাংলাদেশকে দখলে নিতে আসছে, কিন্তু রাজ এক কথাই সে দিবে না। তখন গ্যাং লিডার তার ক্ষমতা দেখালো। তারপরও রাজ অনর, সে তার দেশ অন্যায় হাতে দিবে। এর জন্য যদি মরতে হয় তাহলে মরবে। একথা শুনে গ্যাং লিডার রেগে আগুন হয়ে গিয়েছে। আমি লিডারকে চিনতে পারছি না, কারণ আমি রাজের পিছনে দাঁড়িয়েছিলাম, আর লিডার রাজের সামনে সোজাসুজি দাঁড়িয়ে ছিল, যার ফলে তাকে ভালো করে দেখতে পারছি না। তারপর দেখলাম গ্যাং লিডার রেগে রাজকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছে। এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আড়াল থেকে বেরিয়ে সরাসরি গ্যাং লিডারের বুকের উপর লাথি মেরে ফেলে দিলাম। তারপর উঠে যখনই আমাকে মারতে আসবে, তখনই
আমার মুখটা দেখতে পেল। সাথে সাথে 2-3 হাত পিছনে গিয়ে ছিটকে পড়ল। আর এদিকে রাজ পড়ে দেখছে। আমাকে দেখে সে আর কথা বলতে পারছে না। বুঝতে পারলাম ভয় পেয়েছে। কিন্তু এ কি? এত স্মিথ, যার লন্ডনে একটা বড় গ্যাং আছে যেটা এই স্মিথ দেখাশোনা করে। তবে এই গ্যাংটা আমার আন্ডারে কাজ করে। আর স্মিথকে দায়িত্ব আমি নিজে দিয়েছিলাম। তাকে দেখে আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। তারপর তোর সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আরেক দেশে অ্যাটাক করার? আবার আমি সেখানে আছি, সেখানে অ্যাটাক করার? রাগে আরেকটা ঘুষি মারলাম। তারপর তাড়াতাড়ি উঠে এসে আমার পায়ে পড়ে বলতে লাগলো, ভাই আমারা মাফ করে দেন ভাই, আমি জানতাম না যে আপনি এখানে আছেন। ভাই আমারা মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আর জীবনেও কোনো দেশে অ্যাটাক করব না ভাই, প্লিজ ভাই মাফ করে দেন ভাই, একবার মাফ করে দেন ভাই, প্লিজ ভাই মাফ করে দেন ভাই, একবার মাফ করে দেন ভাই, এমন ভুল আর জীবনেও করব না ভাই। কিন্তু আমার তো রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আপনারা তো আগামাথা কিছুই বুঝতে পারছেন না। আবার হয়তো ভাবছেন আমাকে দেখে এত বড় গ্যাং লিডার ভয় পাচ্ছে কেন? কারণ এই ওয়ার্ল্ডের একজন মাফিয়া আছে যাকে সবাই এক নামে চিনে। সে যেখানে যায় সেখানে পুলিশ, এমপি, মন্ত্রী সবাই আতঙ্কে থাকে। আর সেই মাফিয়া হচ্ছে আমি নিজে, যার কারণে আমাকে দেখলে সবাই ভয়ে কেঁপে ওঠে। তবে আমাকে চিনে না কয়েকজন ছাড়া। এখন বুঝতে পারছেন আমি কে? আমি হলাম এই ওয়ার্ল্ডের মাফিয়ার মাফিয়া। আর এদিকে রাজ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এগুলো কি হচ্ছে। আর এত বড় গ্যাংয়ের লিডার আমার পায়ে ধরছে, এটা কিভাবে সম্ভব? আর এদিকে আমি স্মিথকে লাথি মেরে ফেলে দিয়ে বললাম, আমি সবাইকে একটা করে সুযোগ দেই, মনে রাখিস এটাই তোর শেষ। আবার যদি দেখি ভুলেও কোনো ভুল করেছিস তাহলে মনে রাখিস সেটাই হবে তোর এই পৃথিবীর শেষ দিন। যা এবার চলে যা, আর ভুলেও এই দেশে পা রাখার চেষ্টা করিস না, তাহলে আর বেঁচে থাকবি না, মাইন্ড ইট। এটা বলার সাথে সাথে স্মিথ চলে গেল। আর আমি রাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালাম। বুঝতে পারলাম রাজ ভয় পেয়েছে। তারপর আকাশকে বললাম লাশগুলো ফেলে দিতে। এটা বলে রাজের কাছে আসলাম। লক্ষ্য করলাম আমাকে দেখে এখনো ভয় পাচ্ছে। তাই তোকে বলেছিলাম না আমাকে নিয়ে আসতে? সরি ভাই। কি রে, ভয় পাচ্ছিস নাকি? দেখে আমার হাসি পাচ্ছে, তাই রাগ উড়ে গেল। হয়তো একটু করছেই, কিন্তু আপনি কে ভাই? তা তো পাবি, আর আমি কে সেটা পরে বলবো। কিন্তু এখন আমাকে কি বলে রাখলি? কই কিছু না তো, শুধু ভাই বললাম। আমি তোর কোন কালের ভাই রে হালা? আমরা হলাম বন্ধু, এর মাঝে ভাই কই থেকে আনলি? আরেকবার ভাই বললে তোর খবর আছে। ওকে ঠিক আছে, আজকে তুই না থাকলে তো। আর বলতে হবে না, আমি থাকতে তোর কিছু হবে না, কথাটি মনে রাখিস। হঠাৎ রাজ কি মনে করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না। কাঁদছিস কেন রে? না এমনি। আচ্ছা চল বাসায় যাই। তারপর হেলিকপ্টারে করে বাইকের কাছে নামলাম। তারপর আকাশকে বিদায় দিয়ে বাইকে করে দুজনে বাসায় চলে আসলাম। রাজের বাসা আমাদের বাসা থেকে দূরে বলে আমি রাজকে বাইক দিয়ে
বিদায় জানিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে উঠে তো আমি অবাক, এগুলো কি? তারপর হেলিকপ্টারে করে বাইকের কাছে নামলাম। তারপর হেলিকপ্টারে করে বাইকের কাছে নামলাম। তারপর আকাশকে বিদায় দিয়ে বাইকে করে দুজনে বাসায় চলে আসলাম। রাজের বাসা আমাদের বাসা থেকে দূরে বলে আমি রাজকে বাইক দিয়ে বিদায় জানিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। কিন্তু ঘুম থেকে উঠে তো পুরোই অবাক হয়ে গেলাম, কারণ সম্পূর্ণ রুম সুন্দর করে সাজানো। কিন্তু এগুলো কি জন্য? না ভেবে লাভ নেই, আগে ফ্রেশ হই, তারপর নিচে যাব, তাহলেই জানতে পারবো। ফ্রেশ হতে চলে গেলাম। আর এদিকে রাজ শুভ্রারা খুব ভালো করে আদির পুরা ঘরটাকে সাজাচ্ছে, সাথে আখিও আছে। কারণটা একটু পরে আদি আসলেই জানতে পারবেন। সব কিছু করা প্রায় শেষ। তখন আন্টি মানে আদির মা এসে বলল, তোমরা তাড়াতাড়ি করো, আদি ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, চলে আসবে এখনই। এটা বলার সাথে সাথে রাজ বলল, আন্টি আমাদের শেষ হয়ে গেছে, আদিকে আসতে দিন। এদিকে আদি ফ্রেশ হয়ে বেরিয়ে একটা কালো রঙের টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে আবার অবাক হলো, কারণ তার ঘর থেকে শুরু করে সিঁড়িসহ মেঝে ঘর সম্পূর্ণ সুন্দর করে সাজানো। তবে একটা বিষয় হলো, ঘরে কাউকে দেখতে পারছি না, মনে হচ্ছে ঘরে কেউ নেই। আমি মেঝেতে যাওয়ার সাথে সাথে আমার উপর ফুল পড়তে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগে সবাই কই থেকে এসে একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ আদি। চারিদিকে চেয়ে দেখ, সবাই আছে। আমি তো এখন অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম। ওহ শিট, আমার আজকে জন্মদিন আর আমার মনে নেই, এটা কিভাবে ভুলে গেলাম? আসলে আমি একদমই ভুলে গেছিলাম, কিন্তু এখানে চাঁদনিকে দেখতে পারছি না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তবে এদের সামনে মন খারাপ করলে চলবে না। আমি আবার একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ সবাইকে। তারপর কেক কাটা হলো। খুব মজা করে কেকটা কাটলাম। এক একজনকে ক্রিম মেখে ভূত হয়ে গেছে। তারপর সবাই ফ্রেশ হতে চলে গেলাম। আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হলো। মনে মনে ফ্রেশ হয়ে এসে সবাই খাওয়া দাওয়া করলাম, কিন্তু এর মাঝে লক্ষ্য করলাম মা আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। বুঝতে পারলাম মা কোনো কিছু নিয়ে আমার উপর রেগে আছে। তাই আমি উঠে মায়ের কাছে চলে গেলাম, কিন্তু মা আমাকে এড়িয়ে চলে গেল। বুঝলাম মা প্রচন্ড রেগে আছে। তাই মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই, সর এখান থেকে। ও মা, কি হয়েছে বলো না। তোর সাথে রাজের দেখা হয়েছে, আমাকে একবারও বললি না? তুই জানিস না আমি রাজকে তোর মতোই ভালোবাসি? তুমি জানো না, তুমি কথা না বললে তোমার ছেলে কতটা কষ্ট পায়। ও আমার লক্ষ্মী মা, সোনা মা, কথা বলো না প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে খেয়ে নে। মা তুমি এ কথাটা বলতে পারলে? মা রাজকে নিজের ছেলের মতো করে ভালোবাসেন। আমি যখন স্কুলে পড়তাম তখন তার বাসা আমাদের বাসার পাশে ছিল। তখন থেকেই রাজ আমাদের বাসায় আসার সাথে বেশি সময় কাটাতো মায়ের সাথে। কিন্তু হঠাৎ একদিন রাজের মা বাবাকে মেরে ফেলা হয়, কারণ তার বাবা ছিল একজন রাজনৈতিক নেতা যাকে অনেকেই সম্মান করত। কিন্তু এটা সবাই
জানে নেতাদের শত্রুর অভাব হয় না। ঠিক তেমনি একসময় রাজের বাবা মাকে বিরোধী নেতা মেরে ফেলেন। সেদিন থেকে রাজকে দেখাশোনা আমার মাই করত। তাই মা রাজকে এত ভালোবাসে। তবে আমার যখন লন্ডনে যাই তখন মা রাজকে আমাদের সাথে যেতে বলেছিল, কিন্তু নাসুরবান্দা ভেবে বলতে লাগলো সে যাবে না। এক সময় মা বুঝতে পারলো যে একে নেওয়া যাবে না, তাই রাজকে আমাদের বাড়িতে একটা ফ্ল্যাট দিয়ে গেছিল। সেটাই প্রায় 20টা রুম ছিল, কারণ যদি সে ভাড়া দেয় এক একটা রুম থেকে নিম্নে 5,000 টাকা করে পাবে, যাতে করে সে ভালো করে চলতে পারবে। কিন্তু আমার লন্ডনে চলে যাওয়ার 2 মাস পরে আর রাজের খবর পাওয়া যায় না। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম রাজ টিকেই আছে। সেদিন আমি খুবই খুশি হয়েছিলাম। ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দিব, কিন্তু না, এই শালার জন্য আর পারলাম না। এজন্যই মা এত রাগ করেছে আমার উপর। তবে আমি মায়ের রাগ ভাঙানোর পদ্ধতি জানি, তাই মাকে গিয়ে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রেখে বললাম, সরি মা, আর কখনো এমন হবে না। আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, তাই তোমাকে বলি নাই। এখন থেকে আর এমন ভুল করব না, সরি। এতেই কাজ হয়ে গেছে, মা বলল। আচ্ছা ঠিক আছে। চলে আসলাম। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে ঘুরতে চলে গেলাম। অনেক সময় ঘুরলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আসার সময় সবাইকে বললাম, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দেব, তোরা সবাইকে নিয়ে আসবি। আর রাজ, তুই আমার পার্টির জন্য একটা ক্লাব ভাড়া করে নে। কালকে সন্ধ্যায় পার্টি শুরু করব। তোদের যাকে ইচ্ছা ইনভাইট করার আজকে করে নে, আমিও করছি। আর কালকে কলেজে একটু তাড়াতাড়ি যেতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে। তোরা কালকে সকালে রেডি থাকিস। আমি সবার বাবার সামনে তোরা কালকে সকলে রেডি থাকিস, আমি সবার বাসার সামনে থেকে পিক করে নিব। এর মাঝে শাকিল বলে উঠল, শাকিলের কথা শুনে আমি হালকা হাসলাম। তারপর বললাম, সেটা তোকে চিন্তা করতে হবে না। এর মাঝে রাজ বলল, সবাই একসাথে বলল, হ্যাঁ রে ভাই, তোকে আজ বলতে হবে তুই কে। তারপর বললাম, আমি বরং আজকে না, কালকে পার্টিতে বলবো, ঠিক আছে? আচ্ছা, কালকে দেখা হবে। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে মাকে বললাম, মা, আমি কালকে আমার জন্মদিনের পার্টি দেব। আচ্ছা। আমি ফ্রেশ হতে চলে গেলাম। অনেক সময় ধরে ফ্রেশ হলাম। সারাদিন স্নান গোসল করা হয়নি, তাই স্নানটা সেরে নিলাম। একটু পরে শুনলাম বাবা এসেছে, তাই আর দেরি না করে চলে এলাম নিচে এসে বাবার কাছে বসলাম। তারপর বললাম, বাবা, আমি আমার জন্মদিন উপলক্ষে কালকে পার্টি দিতে চাই। না বাবা, আমি বাড়িতে দেব না, আমি একটা ক্লাব বুক করব, আমি সেখানেই দেব। এতে অনেক মানুষ আসবে। তোমাকে টাকা দেওয়া লাগবে না, এটা আমি দেখে নিব, সেটা পার্টিতে গেলেই দেখতে পাবে। আচ্ছা। তারপর আমি খেয়ে চলে গেলাম। রুমে গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে হালকা ল্যাপটপটা একটু টিপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে, কি হলো, ডাকছো কেন? কি হয়েছে? ও, কয়টা বাজে? কি, এত বেজে গেছে আর তুমি এখন ডাক দিলে? ধুর, আজকে আবার লেট
হয়ে গেছে, সর তাড়াতাড়ি, আমাকে এখনই কলেজে যেতে হবে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে দিলাম দৌড়। মা পিছন থেকে বলছে খেয়ে যা, কিন্তু আমার তো খাওয়ার সময় নাই, তাই ডাক না শুনে চলে আসলাম। আর এদিকে রাজ এরা ভাবছে এই শালা আদি আসছে না কেন, বলল তাড়াতাড়ি আসতে, আর এখন সে নিজেও দেরি করে আসতেছে। আর আমি তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলতে লাগলাম। একটু পরে চলে আসলাম। এরই মাঝে রাজের ফোন রিসিভ করার সাথে সাথে জগতের যত গালি ছিল সব একসাথে দিয়ে দিল। আমি কিছু বললাম না, কারণ এটা শুনতেই হবে। তারপর বলল, তুই কই আসোস এখন? হ্যাঁ, আমি চলে আসছি। আর তোরা একটা কাজ কর, কলেজের সবাইকে, স্যারদেরকে সবাইকে ডেকে মাঠে নিয়ে আয়, আমি আসতেছি। তারপর ফোন কেটে দিল। এসে দেখলাম সবাই আমার দিকে ফায়ার হয়ে রয়েছে। তাই কাছে গিয়ে বললাম, কি রে, সবাই এসেছে? এটা বলার সাথে সাথে কি যেন আমার উপর আক্রমণ করলো। একটু পরে বুঝতে পারলাম আমাকে রাগে সবাই উদুম কেলাচ্ছে। কিছু করতে পারছি না, সবগুলো একসাথে ধরেছে। এরই মাঝে কই থেকে আঁখি এসে আমাকে আমার স্পাই করা চুল ধরে টানতে লাগলো। আরে ভাই রে, আমি শেষ, প্লিজ স্যার। এরপর তারা ছেড়ে দিল। উফ বাপারে, যে মার দিলি। যাক বাবা, বাইচা আসি তো সেটাই বেশি। আচ্ছা আখি, তুই কি বুঝে আমার চুল ধরে টানলি? আহ আচ্ছা, ভালো, খুব ভালো, কিন্তু সেটা যে আমি দেখতে পাসনি, হালা হারামি। আমি আখির কথা শুনে তো পুরো থ হয়ে গেলাম। এর মাঝে রাজ বলল, আচ্ছা এসব বাদ দে, এখন কাজের কথায় আসি। সবাই আসতেছে, কি বলার বলে দিস। তারপর আমি আখির দিকে তাকিয়ে বললাম, তোকে পরে দেখে নেব। এরপর সবাই আসলো, দেখলাম চাঁদনিও আসতেছে। সবাইকে জন্মদিনের পার্টিতে আসতে বললাম, ক্লাবের লোকেশন দিয়ে দিলাম। তবে চাঁদনিকে আলাদাভাবে বললাম, যেমন তাকে আমাদের সাথে পার্টির সব কাজ করতে হবে, সব কিছু দেখাশোনা করতে হবে ইত্যাদি। তারপর কলেজ থেকে চলে আসলাম, কারণ অনেক কাজ রয়েছে। এক সময় দেখলাম বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম রাজেরা চলে আসছে, কিন্তু আখি আর চাঁদনি আসেনি। আমি তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। এক সময় সবাই আস্তে আস্তে চলে আসতে লাগলো, কিন্তু চাঁদনি এখনো আসেনি। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। তখন রাজ বলল, সবাই এসে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু রাজ, চাঁদনি তো এখনো আসেনি। মন খারাপ করে তখন রাজ আমাকে অবাক করে দিয়ে বলল, কি? চল, অনেক খুশি হয়ে। তারপর সেখানে গেলাম, সবাই আমাকে উইশ করলো, আমি ধন্যবাদ জানালাম। তারপর কেক কাটলাম। সবাই খুব মজা করছে, ড্যান্স করছে, আর আমি বসে বসে শুধু চাঁদনির দিকে তাকিয়ে আছি, কারণ সেও আমার মতো বসে আছে। প্রায় 1 ঘন্টা পরে হঠাৎ সবাই আমার দিকে আসতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই রাজ বলল, আচ্ছা ঠিক আছে, আজকে যা বলবি তাই রাখবো, এখন বল কি চাস। এটা শুনতে তো আমি অবাক, আকাশ থেকে পড়লাম। পাশে আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, কিন্তু সেও বলতে পারছে না মনে মনে, এটা কালকে তোকে বললে হয় না, আজকে সবার সামনে না বললেই ভালো হবে। এখানে আমার মা বাবাও আছে, প্লিজ। এখন সবাই আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কে আমি যে আমার পরিচয় দিতে চাচ্ছি না। তখন সবাই বলল, না না না, আজকে এবং এখন আমাদের সামনে তোমাকে বলতে হবে তুমি আসলে কে। এখন তো আমি মাইক্কাই চিপাই পড়ে গেলাম।
এখন কি করব? তখন আমার অ্যাসিস্ট্যান্ট আকাশ বলল, বলে দিন স্যার। আকাশের মুখে স্যার কথাটা শুনে সবাই অবাক। আসলে আমি কে যে আমাকে সে স্যার ডাকছে? তখন আর জোরে সবাই বলতে লাগলো, বল আদি, তুমি আসলে কে? আর এই লোকটা তোমাকে স্যার কেন ডাকছে? এখন আর কি করার, বলতে হবে সবকিছু। তাই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলাম, আমি আসলে। তারপর আর কি করার, এখন সবাইকে বলতে হবে, নাইলে আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে। সবাই শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার বাবা মার জন্য ভয় করছে। কারণ তারা যদি জানতে পারে তাদের ছেলে একজন মাফিয়া, তাহলে তারা খুব কষ্ট পাবে। কিন্তু কি আর করার আছে বলুন, আমাকে তো বলতেই হবে, নয়তো আজকে এখান থেকে বের হতে পারবো না। তাই বাবা মার মুখের দিকে তাকালাম, দেখলাম তারাও খুবই উৎসুক হয়ে রয়েছে আমি আসলে কে তা জানতে। তাই বলা শুরু করলাম, সবাই হয়তো ভাবতে পারো আমি একজন সাধারণ মানুষ, কিংবা খুব নিরীহ একজন, কারণ আমাকে দেখতে প্রায় এরকমই লাগে। আসলে আমি এরকম থাকতে ভালোবাসি, তাই আমাকে এরকম দেখাই। আমাকে আমার বাবা মা বলতো, বাবা তুই কি এখনো সেই আগের যুগেই আছিস, নাকি তোর বাপের টাকা কম আছে যে তুই এরকম থাকিস? কিছু হলেও পরিবর্তন হ। আমি বলতাম, মা আমাকে এরকম থাকতে দাও, আমার এরকম থাকতে ভালো লাগে। কিন্তু মা বাবা কেউ ওই জানতো না যে আমি ওই রকম থাকি। এর কারণ ছিল লন্ডনে একটা মেয়ে। আমি মেয়েটাকে খুব বেশি ভালোবাসতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম। নাম ছিল সিনহা মোমোলান্ড। আমরা দুজন দুজনকে পেয়ে খুবই খুশি ছিলাম। কিন্তু একদিন হলো বিপত্তি। আমরা দুজন মিলে একটা পার্কে গেছিলাম। সেখানেই একটা বেঞ্চে বসে আমরা সুখ দুঃখের আলাপ করছিলাম। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটা ছেলে আমাদের কাছে আসলো, এসে আমাদেরকে ডিস্টার্ব করতে লাগলো, সিনার গায়ে হাত দিতে থাকলো। কিন্তু আমি তাদেরকে ফেরাতে পারিনি, কারণ তারা ছিল লন্ডনের সবচেয়ে বড় গ্যাং এর লোক, যারা অকারণে মেয়েদের ডিস্টার্ব করতো, ধরে নিয়ে যেত। কিন্তু কোথায় নিয়ে যেত তা নিয়ে কেউ খুঁজতো না, কারণ তাদের সাথে লাগতে গেলে মৃত্যু নিশ্চিত। তাই কেউ আগ বাড়িয়ে তাদের সাথে লাগতে আসতো না। আপনারাই বলেন, কে চায় নিজের মৃত্যুকে ডেকে আনতে? আমাদের সাথেও ঠিক এমনই হয়েছিল। কিন্তু আমি কিছু করতে পারলাম না, কারণ আমাকে তাদের মাঝে কয়েকটা ছেলে আমাকে ধরে রেখেছিল। তাই আমি কিছু করতে পারলাম না। আর এদিকে মেয়েটি আমার নাম ধরে আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। কিন্তু হঠাৎ করে কে যেন আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলো। এত জোরে আঘাত করেছিল যে আমি মাটিতে লুটিয়ে পড়ছিলাম। আর তারা আমার কলিজার টুকরাকে টেনে হিঁচড়ে কোথায় জানি নিয়ে গিয়েছিল। তারপর আমি প্রায় অজ্ঞান হয়ে যাব অবস্থায় দেখলাম সিনহাকে পার্কের পাশে একটি ঘন জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর আর মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার পাশে একটা বৃদ্ধ বসে আছে। তখন আমাকে বৃদ্ধ মানুষটি বলল, বাবা তুমি কে, আর তোমার বাসা কোথায়? আমি তোমাকে অমুক পার্কের পাশে পেয়েছি। তারপর দেখলাম তোমার মাথা থেকে রক্ত ঝরছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার বলো বাবা, তোমার বাসা কোথায়? এই কথাগুলো শুনেই আমার সিনহার কথা মনে পড়ে গেল। তখন খুব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। বৃদ্ধ আমাকে আটকে রেখেছিল।
কিন্তু আমি তার সাথে জোরাজোরি করে সেখান থেকে চলে এলাম, কিন্তু এসে কোনো লাভ হচ্ছিল না। আমার কোনো কানে গঙ্গানের শব্দ আসলো, আমি সেই শব্দকে ফলো করে চলতে লাগলাম। একসময় আমি একটা মানুষকে দেখতে পেলাম, দূর থেকে বোঝা যাচ্ছে না, তাই দৌড়ে সেখানে গেলাম। কিন্তু সামনে গিয়ে আমি পুরো পাগল হয়ে গেলাম, কারণ আমার সামনে আমার প্রিয় কলিজার টুকরাটা পড়ে আছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাই দৌড়ে সিনার কাছে গেলাম, গিয়ে তার মাথাটা আমার কুলে রাখলাম আর বলতে থাকলাম, কি হয়েছে কলিজা তোর? তুই না থাকলে আমি বাঁচতে পারবো না, প্লিজ কথা বল। অনেক কাঁদলাম। হঠাৎ সিনা একটা জোরে নিঃশ্বাস নিয়ে উঠলো। আমি সাথে সাথে বলতে লাগলাম, কলিজা এই তোমার কিছু হবে না, এদিকে তাকাও প্লিজ। তখন মনে হচ্ছিল কে জানি আমার শরীর থেকে কলিজাকে আলাদা করে নিচ্ছে। তখন হঠাৎ জোরে আরেকটা নিঃশ্বাস নিয়ে সিনহা বলে উঠল, জান, আমার একটা শেষ কথা রাখবে। এভাবে বলছো কেন জান? আমি আছি না, দেখো তোমার কিছু হবে না। তোর মুখ দিয়ে খুব কষ্ট করে তার মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না। এটা দেখে আমার কান্নার গতি বেড়ে গেল। তারপর কোনো মতে বললাম, এভাবে বলছো কেন? তোমার একটা কেন, হাজারটা কথা রাখবো। তুমি কথা দাও কালকে থেকে আর এই লন্ডন শহরে কোনো ধর্ষণ হতে দিবে না। কথা দাও প্লিজ, কথা দাও, না হলে আমি মরে গিয়ে শান্তি পাবো না। তখন আমি বলেছিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি কালকে থেকে এই শহরে কোনো ধর্ষণ হবে না, কথা দিলাম তোমাকে। তখনই খেয়াল করলাম সিনা আর শ্বাস নিচ্ছে না। এটা বুঝতে পেরে মনে হচ্ছে আমারও শ্বাস আটকে গেছে। তারপর অনেক কান্না করলাম। জীবনের সব থেকে বেশি যাকে ভালোবেসেছিলাম সে কেন আমাকে ছেড়ে চলে গেল। সারা রাত সেখানে থেকে গেলাম, কারণ আমার আর কিছু করার ছিল না, শুধু কান্না ছাড়া। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে শুধু এই দেশ নয়, সারা বিশ্বের কোনো প্রান্তে আমি ধর্ষণ হতে দিব না। তারপর একটু থামলাম, তখন খেয়াল করলাম পার্টির সবাই কান্না করছে। রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর চাঁদনি আমার দিকে একধানে চেয়ে আছে। এই বুঝি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার কিছুক্ষণ পর সবাই শান্ত হলো। তখন রাজ বলল, তারপর কি হয়েছিল? তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে এই লন্ডনের সবচেয়ে বড় গ্যাংকে শেষ করব, তারপর অন্যগুলো। এরপর থেকে শুরু করলাম আমার এই ডেঞ্জারাস অভিযান। তারপর কাজে লেগে পড়লাম। তবে এদেরকে খুঁজে পেতে অনেক কষ্ট করা প্রয়োজন হলো না, কারণ এরা সবসময় মেয়েদের ডিস্টার্ব করতে ব্যস্ত থাকে, তাই তাদেরকে সহজেই পেয়ে গেলাম। তখন থেকে লেগে পড়লাম তাদের পিছে। আস্তে আস্তে সব খুঁজে খবর রাখতে লাগলাম। একসময় প্রায় সব খোঁজ খবর পেয়ে গেলাম। এরই মাঝে আমি অনেক পোলাপান জোগাড় করে ফেললাম, যার কারণে আমার এত কষ্ট হয় না। আমার পোলাপাইন ওই সব খবর আমাকে এনে দেয়। তারপর শুনলাম ওই গ্রুপের লিডার নাকি এক জায়গায় অন্য এক গ্যাং লিডারের সাথে মিট করতে যাবে। আমি মনে করলাম এই রকম সুযোগ হাতছাড়া করা যায় না, তাই যেই ভাবা সেই কাজ। লেগে গেলাম প্ল্যান করতে। তারপর আমরা গ্রুপের সবাইকে ডেকে এক জায়গায় করলাম। তারপর প্ল্যানটা সবাইকে বললাম সন্ধ্যায় রেডি থাকতে, কারণ আমরা সন্ধ্যার পরে অ্যাটাক করব। যখন সে অন্য লিডারের সাথে মিট করবে ঠিক তখনই আমরা অ্যাটাক করব, কারণ তখন তাদের কাছে এত গার্ড থাকে না, বেশি হলে 15 থেকে 20 জনের মতো হবে। সেখানে আমি সহজেই তাকে মারতে পারবো, কারণ এখন প্রায় আমার কাছে 50+ পোলাপান আছে। তাই তৈরি হয়ে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তাই বেরিয়ে পড়লাম। আমি আমার বাইক নিয়ে, আর অন্যরা কালো কার নিয়ে আমার পিছে আসতে লাগলো।
ঠিক 1 ঘন্টা পরে পৌঁছালাম সেই গন্তব্য। আমার গাড়িগুলো কিছুটা দূরে থামিয়েছি, যাতে তারা বুঝতে না পারে যে কেউ এসেছে। তারপর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলাম। আমাদের প্ল্যানটা ছিল, প্রথমে আমরা আমাদের গাড়িগুলো কিছুটা দূরে দাঁড় করাবো, তারপর আমরা 2টা দলে ভাগ হয়ে যাব। একটা দল থাকবে একটু দূরে, যাদের হাত থাকবে একটা করে স্নাইপার, আর একটা দল যাবে সে গার্ডদের পিছনে, কারণ দূরে থেকে স্নাইপার দিয়ে যাদের মারা হবে তাদের ধরার জন্য, কারণ গুলি খেয়ে সাথে সাথে মাটিতে পড়ে যাবে, আর যদি মাটিতে পড়ে তাহলে পড়ার শব্দ শুনে অন্যরা জেনে যাবে। তাই তাদেরকে ধরে আস্তে করে মাটিতে রেখে দিতে হবে যাতে কেউ বুঝতে না পারে। আমরা সবাই ব্লুটুথ ইয়ারফোনে কানেক্ট দিলাম, কারণ আমরা অর্ডারে কাজ শুরু হবে। তার কিছুক্ষণ পরে সব ঠিক করে সবাইকে বলে দিলাম শুট করার জন্য। একটু পরে সব গার্ড শেষ, কিন্তু কেউ বুঝতে পারলো না। তারপর খুব সাবধানে বাড়ির ভেতরে ঢুকলাম, কারণ তারা জঙ্গলের মাঝে একটি বাড়ির মাঝে তাদের ডিল করেছিল। তারপর গিয়ে দেখলাম তারা দুজনে কি যেন কথা বলছে। আমি মন দিয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম তারা ড্রাগস নিয়ে কথা বলছে। এটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ মাফিয়াদের কাজই হচ্ছে অবৈধ মাল পাচার করা। তারপর আমি একে মারার জন্য সুযোগ খুঁজতে লাগলাম। তারপর আমরা আমার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করলাম। আমরা জানতাম তাদের পাশে অবশ্যই গার্ড থাকবে, তাই আমি আগে থেকে প্ল্যান করে এনেছিলাম। প্ল্যানটা হচ্ছে যতজন গার্ড থাকবে তাদের প্রত্যেককে মারার জন্য। আমরা একটা লোক থাকবে, তবে তারা সবাই অনেক দূরে থাকবে, সবাই অনেক উঁচু বিল্ডিং এর উপর থাকবে স্নাইপার হাতে, কারণ আমি আমার লোকদের বলেছিলাম নিচের গার্ডদের শেষ করার সাথে সাথে তোমরা যাবা স্নাইপার হাতে আছে। তারা সবাই এখানের সব থেকে উঁচু উঁচু বিল্ডিং এ ছাদে চলে যাবে, কয়েকজন এক একটাকে, কারণ আমি জানতাম তারা ছাদের উপরে খোলা আকাশের নিচে বসে ডিলটা করবে। প্রায় সবাই এরকমই করে। আর আমার সাথে আকাশ সহ আরো 3জন থাকবে, আর বাকিরা নিচে লুকিয়ে থাকবে। সবকিছু প্ল্যান মতো ঠিক করলাম। তারপর অর্ডার দিলাম শুট করার সাথে সাথে 30 সেকেন্ডের মাঝে শেষ। লিডার 2টা কিছু বুঝে ওঠার আগেই আমি আর আকাশ আর সাথে থাকা আমার লোক মিলে আক্রমণ করলাম। 2টাকে গান পয়েন্টে রাখলাম। তারপর সবাইকে বললাম চলে আসতে। সবাই চলে আসলো। তারপর এই 2টাকে বেঁধে নিয়ে আসলাম আমার আস্তানায়। তারপর খুব যন্ত্রণা দিয়ে মারলাম। তাদের বুকের উপর লিখে দিলাম একে, যা দেখে আমার সব পোলাপান ভয় পেয়ে গেছে। পরে আমার পোলাপাইন দিয়ে বর্দি 2টা রাস্তায় ফেলে দিলাম। এইভাবে শেষ হলো আমার প্রথম মিশন। পরের দিন নিউজ বেরোলো এই শহরে সবচেয়ে বড় মাফিয়াকে মেরে ফেলেছে। সাথে আর একজন মাফিয়া ছিল, যে কিনা ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মাফিয়া। তবে একটা জিনিস লক্ষণীয় ছিল, সেটা হলো বডির গায়ে বড় করে ছুরি দিয়ে কেটে লেখা ছিল একে। এভাবেই খুন করে চলছিল আমার দিন। লন্ডনের প্রায় সব মাফিয়াদেরকে মেরে ফেলেছিলাম, আর অনেকেই আমার দলের নাম লেখাতে চলে আসছিল। তখন থেকে একে নাম পুরো লন্ডনে কাঁপতো। তারপর একসময় আমি হয়ে গেলাম লন্ডনের সবচেয়ে বড় মাফিয়া, যার নাম শুনলে পুরো লন্ডন কাঁপতে শুরু করে। তবে আমি কথা রেখেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত কোনো লন্ডনে কোনো ধর্ষণ হয় নাই, কিন্তু আমি কোনোদিন অপরাধী ছাড়া কারোর গায়ে হাত তুলিনি। তবে কিছুদিন পর থেকে শুরু হয় লন্ডনের উপর অ্যাটাক। প্রথমে অস্ট্রেলিয়া, পরে চীন,
পরে পাকিস্তান, তারপর আইল্যান্ড, এভাবে প্রায় 39টা দেশের মাফিয়ার সাথে আমার দ্বন্দ্ব করতে হয়েছে, কিন্তু কেউ এসে ফিরে যেতে পারেনি। সবাইকে মেরে বালিচাপা দিয়ে দিয়েছি। তারপর থেকে আমি হয়ে গেলাম ওয়ার্ল্ডের মাফিয়া একে। হ্যাঁ, তোমরা জানতে চেয়েছিলে না আমি কে? হ্যাঁ, আমি এটাই, মাফিয়া কিং একে। এটা বলে আমি চুপ হয়ে গেলাম। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, আবার কেউ ভয়ও পেয়েছিল। হঠাৎ বাবা বলে উঠল, হ্যাঁ মনে আছে, সেই গ্যাংটার নাম ছিল কিং গ্যাং। কিন্তু তুমি এটা কিভাবে জানো? উত্তরে বাবা যা বলল সেটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সবাই